আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, একজন বিশিষ্ট বিশ্লেষক, বিশিষ্ট কি কুখ্যাতকে বিখ্যাত বলতে পারবো না, কিন্তু আমার কাছে কেমন জানি একটা লাগলো। কয় ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে, দেখায়া দিছে, কিন্তু বাংলাদেশ ছাড়া ভারত চলতে পারে না। মানে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে, দেখায়া দিছে, কিন্তু বাংলাদেশ ছাড়া ভারত চলতে পারে না। এই যে 5ই আগস্ট 2024 পরে দেখাই দিছে না যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে। কমেন্ট বক্সে যে দেখলাম ভারত বিদ্বেষীরা, ভারত বিরোধীরা খুব বাহবা দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারত ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে তাহলে রপ্তানি তো ভারত বন্ধ করে দিয়েছে, তাহলে ভারতের পণ্য কেন আমরা রপ্তানি করি? প্রশ্ন আমি আস্তে আস্তে আপনাদের সামনে উত্থাপন করব। আশা করি আপনারা বিষয়টি মন খোলাসাভাবে বোঝার চেষ্টা করবেন। ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে। এখন কথা হলো, প্রতিনিয়ত বাংলাদেশের পোশাক শিল্পের ধ্বংস হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বাংলাদেশের পোশাক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বাংলাদেশের পোশাক শিল্প আন্তর্জাতিক বাজার হারাচ্ছে। এখন কি কারণে জানেন? কারণ হলো ভারত বাংলাদেশের পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে। অনেক শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, এইগুলো একদম ধ্বংসের দ্বার প্রান্তে যেয়ে দাঁড়িয়ে আছে, একদম ধ্বংসের দ্বার প্রান্তে যেয়ে দাঁড়িয়ে আছে। এই যে বিকেএমই, বিটিএমই, এই যে দেশ সভাপতি, এরাই বলছে যে হাজার হাজার শ্রমিক তারা ছাঁটাই করেছে, প্রতিনিয়ত কত শতাংশ তারা লস বা ক্ষতির মুখে সম্মুখীন হচ্ছে। কারণ কি? তারা বলছে যে ভারতের যে বাজারটা ছিল সেই আমদানি করা, ভারত আমদানি করা বাংলাদেশ থেকে বন্ধ করে দিয়েছে, অর্থাৎ বাংলাদেশের রপ্তানি পণ্যটা একেবারে দিনকে দিন তলানিতে চলে যাচ্ছে। এখন ঘটনা হলো, হাসিনার আমলে যে পরিমাণ ডিজেল বা অন্যান্য খাদ্য সামগ্রী, চাল ডাল বা যে পরিমাণ আমদানি করত, ডক্টর ইউনূস পুরোদস্তুর ভারত বিরোধী সরকার ছিল। একটু জরিপটা দয়া করে দেখবেন যে যে সেক্টরগুলোতে, কোন কোন সেক্টরগুলোতে ভারত হাসিনা সরকারের চেয়ে বেশি পরিমাণ বাংলাদেশে রপ্তানি করেছে। বাংলাদেশ থেকে পণ্য আমদানি তারা তো যে সেক্টরে করতো সেগুলো বন্ধ করে দিচ্ছে, এবং যদিও কিছু কিছু পণ্য আমদানি করেছে, তাই এমন মানে ঘোড়ায় পেঁচাই করেছে যেটি বাংলাদেশের জন্য দুঃখজনক, কষ্টসাধ্য হয়ে গেছে। ওই যে ভারত থেকে কিনবো না কোনো কিছু, ভারতের পণ্য বয়কট করব, ভারতের চাল আর খাবো না বলে ভারত থেকে চাল ক্রয় না করে আমরা সিঙ্গাপুর, মায়ানমার এবং পাকিস্তান থেকে চাল ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছিলাম। 5ই আগস্টের পরবর্তী সময়ে উপদেষ্টা, অর্থ উপদেষ্টা একথা বলেছিলাম কয়েকবার, দুবার, একবার পাকিস্তান থেকে, একবার সিঙ্গাপুর থেকে এবং মায়ানমার থেকে মনে হয় একবার নিয়ে আসার পরে দেখা গেল যে পণ্য, যে চালগুলো ভারত থেকে আমদানি করা হতো, ওই পণ্য বা ওই চালগুলো ভারত থেকে আমদানি করলে কত হাজার কোটি টাকা বাংলাদেশের সেভ হতো, অর্থাৎ পার কেজিতে 10 টাকা করে ক্ষতি হয়েছে বাংলাদেশের। ওই যে বললো যে আমরা এইরকম মোটা মোটা পেঁয়াজ খাইছি, আপনাদের মনে আছে কিনা? এরকম মোটা মোটা পেঁয়াজ, এইরকম মায়ানমার না কোন দেশের পেঁয়াজ খাইছিলাম, পাতা পেঁয়াজ, মানে এই যে বাঁধাকপির মতো যে পেঁয়াজ, ওইগুলো বাংলাদেশে আমরা বাজারে দেখেছি। 5ই আগস্টের পরে ভারত থেকে নিয়ে আসবে না, কিন্তু দিন শেষে যে দেখা গেল সেই আবার ভারতের দ্বারস্থ হতে হয়েছে। ভারত পুশইন বা পুশব্যাক করতে চায়, তাহলে এখন ভারত যদি পুশইন বা পুশব্যাক যেটাই বলেন সেটা করেছে, তো বাংলাদেশে যে লোকগুলো রয়েছে, ডক্টর আসিফ নজরুলের তান্তারে 26 লক্ষ, তাদেরকে পুশইন বা পুশব্যাক করান, সেটা তো করতে পারেন নাই। এবার এই সরকারে আমরা শুনলাম 8,500 নাকি অবৈধ ভারতীয় বাংলাদেশে বসবাস করছে, অ্যান্ড বাংলাদেশ সরকার এগেন অ্যান্ড এগেন সিটি দিচ্ছে। তেয়াতই যখন লাফালাফি, ওরা পুশইন পুশব্যাক করলে আপনারাও পুশইন পুশব্যাক করে দেন। সীমান্তে ওরা শ্যুট করে দেয়, বাংলাদেশের মানুষের সীমান্তে ভারত গুলি করে হত্যা করে,
আমাদের বাংলাদেশের বিজিবি এরা কিন্তু গুলি করে হত্যা করে না। অর্থাৎ ভারত থেকে অবৈধ বাংলাদেশিদেরকে যেভাবে বের করে দিচ্ছে, ধরপাকড়াও করেছে, বাংলাদেশে কিন্তু সেই রকম কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা সেই ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে না। এখন ঘটনা হলো মুখে মুখে কততলা বিল্ডিং দিচ্ছেন, সেটা মুখের বিষয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন জিনিস। সেগুলো আপনি আপনারা সকলেই জানেন, বোঝেন, শুধু স্বীকার করতে কষ্ট হয়, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই ধরনের বক্তব্য থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।